বিসিএস প্রাইমারি কিংবা নিবন্ধন পরীক্ষায় জাতীয় সংসদ থেকে কমপক্ষে একটি প্রশ্ন আসে। আর আজকের ভিডিওটি যদি আপনি দেখেন, এই এক মার্ক আপনার মিস হবে না। আজকের ভিডিওটি সাজানো হয়েছে লুমিনাস জব কেয়ার প্রেজেন্ট জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে বাংলাদেশের যে আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। কি বলা হয়? জাতীয় সংসদ। এই জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অব দ্য নেশন। হাউস অব দ্য নেশন। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদ হলো বা পার্লামেন্ট হলো বা আইনসভা হলো এই জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। এই প্রশ্নটা আসে কিন্তু। পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি আমরা ধরি, ভারতের কিন্তু আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, যেমন প্রথম রাজ্যসভা এবং লোকসভা, এই যে দুইটা। আর বাংলাদেশের কিন্তু একটাই কক্ষ। তো জাতীয় সংসদের যে ভবন, এই সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1961 সালে। কত সালে? 1961 সালে আইয়ুব খান কর্তৃক জাতীয় সংসদ ভবনের উদ্বোধন করা হয়। 1982 সালে আব্দুস সাত্তার কর্তৃক, তখন ছিলেন আব্দুস সাত্তার, আর সেই আব্দুস সাত্তার কর্তৃক এটি হচ্ছে উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের স্থপতিকে, এই প্রশ্নটা প্রায়ই আসে। জাতীয় সংসদের স্থপতি লুই আইকান, তিনি হচ্ছে মার্কিন নাগরিক, তবে তার জন্ম হয়েছিল কোথায়? এস্তোনিয়ার বংশোদ্ভূত, মানে এস্তোনিয়ায় তার মূল যে শেকড় বংশের, সেটা পাওয়া যায়। আর জাতীয় সংসদের যে ভবনটা আপনারা এখন দেখেন, এটা 215 একর জায়গার উপরে। কত একর? 215 একর জায়গার উপরে 9 তলা ভবন। 9 তলা ভবন বিশিষ্ট যে ভবনটা আমরা দেখি মানিক মিয়া এভিনিউতে, সেটাই হলো জাতীয় সংসদ ভবন। স্থাপত্যিক সৌন্দর্যের নিদর্শনের জন্য এটি আগা খান পুরস্কার লাভ করে। আগা খান পুরস্কার পায় কত সালে? 1989 সালে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে জাতিসংঘের কি পুরস্কার লাভ করে স্থাপত্য নিদর্শনের জন্য? সেটা হচ্ছে স্থাপত্য সৌন্দর্যের জন্য আগা খান পুরস্কার লাভ করে। জাতীয় সংসদ ভবনের প্রতীক হচ্ছে শাপলা। এটা গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদের প্রতীক কি? প্রতীক হচ্ছে শাপলা। জাতীয় সংসদ ভবনের মোট আসন, মানে জাতীয় সংসদের মোট আসন কয়টি? মোট আসন আছে 300টি। জাতীয় সংসদের মোট আসন 300টি। এর ভিতরে নির্বাচিত, মানে নির্বাচন হয় 300টা আসনে। দেখবেন প্রত্যেকটা জেলায় কয়েকটি করে আসন থাকে। এই আসন মোট 300টি আসনে কিন্তু নির্বাচন হয়। বাকি 50টি আসন এটা মহিলাদের জন্য সংরক্ষিত, নারীদের জন্য সংরক্ষিত আসন হচ্ছে 50টি। নির্বাচিত যে 300 আসন, এই 300 আসনের 1 নম্বর আসন পড়েছে কোথায়? 1 নম্বর আসন হয়েছে পঞ্চগড় জেলায়। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য জানতে হবে। 1 নম্বর আর 300 নম্বর যেটা, এটা কোথায় পড়েছে দেখেন। 300 নম্বরটা পড়েছে আসন আছে বান্দরবনে। কোথায়? বান্দরবন না কিন্তু, বান্দরবান। তাহলে 1 নম্বর আসন পঞ্চগড়, 2 নম্বর শেষ আসন 300 নম্বর আসন হচ্ছে বান্দরবান। সব থেকে বেশি সংসদীয় আসন রয়েছে ঢাকা জেলায়। ঢাকা জেলা সব থেকে বেশি সংসদীয় আসন আছে, 20টি আসন রয়েছে। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক পরে আর কি। সব থেকে কম সংসদীয় আসন আছে 3টি জেলায়। সে 3টি জেলা কি কি? রাঙামাটিতে আছে একটি, খাগড়াছড়িতে আছে একটি, এবং বান্দরবনে আছে একটি। মানে পার্বত্য যে 3টি জেলা আছে, এই 3টি জেলায় একটি করে আসন আছে। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ছিল না কোন সংসদে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোন সংসদে ছিল না? চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই সংসদের যে নারী আসন, এটা কিন্তু সংরক্ষিত আসন ছিল না। জাতীয় সংসদে স্পিকারের ভোটকে বলে কাস্টিং ভোট। কার ভোট? স্পিকারের ভোট। স্পিকার কখন ভোট দেয়? এখন প্রশ্ন হইতে পারে। দেখেন, যখন কোনো একটা বিল উত্থাপন করা হয় এবং সেটা পাশ করার জন্য কি করা হয়? পক্ষে বিপক্ষে ভোট চাওয়া হয়। কারণ পক্ষে বিপক্ষে ভোট যদি 50-50 হয়ে যায়, ধরেন 100 ভোট, সাপোজ 50-50 হয়ে গেছে, 50-50, তখন কি করতে হবে? তখন এটা পাশ করতে হলে স্পিকারের কিন্তু একটা ভোট দিতে হয়। সেই ভোটটাকে বলা হয় কাস্টিং ভোট। ধরেন স্পিকার যদি পক্ষে ওই 50টি আসনের ভোটের পক্ষে একটা ভোট দেয়, তাহলে দেখা যায় ওখানে 51টি হয়ে যাবে, আর এদিকে 50টি, তখন ওই বিলটি পাশ হয়ে যাবে, পক্ষে পাশ হয়ে যাবে। তো এই ভোটটাকে বলা হয় কাস্টিং ভোট।
জাতীয় সংসদে ফ্লোর ক্রসিং হলো নিজ দলের বিপক্ষে ভোট দান বা অন্য দলে যোগদান করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক সময়ে অনেক আলোচিত। কারণ হচ্ছে যে দেখেন, ফ্লোর ক্রসিং যখন থাকে, অর্থাৎ নিজ দলের বিপক্ষে আমি যদি ভোট দেওয়ার সুযোগ না পাই, তাহলে হয় কি, সরকার, প্রধানমন্ত্রীর যে কাছে যে কোনো একটা বিল যখন চাবে, তখন সেটা কিন্তু পাস হয়ে যাবে। সেটা খারাপ হোক আর ভালো, কিন্তু খারাপ বিল হলে আমরা যদি চাই যে না আমরা এটা বিপক্ষে থাকবো, বা সংসদে যারা নেতা আছে তার বিপক্ষে থাকবে, এই সুযোগটা কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদে নাই, কিন্তু অন্য দেশে কিন্তু আছে। আর এই ফ্লোর ক্রসিং এর কথা বলা হয়েছে অনুচ্ছেদ সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদে। কত নম্বর? 70 নম্বর অনুচ্ছেদে। এই প্রশ্নটা কিন্তু পড়ে যে ফ্লোর ক্রসিং কত নম্বর অনুচ্ছেদে আছে? 70 নম্বর অনুচ্ছেদ। জাতীয় সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে চাকরির পরীক্ষায় আসে, বিশেষ করে প্রাইমারি নিবন্ধনের চাকরির পরীক্ষায় বেশি আসে। এটা হচ্ছে 7 মার্চ 1973 সালে প্রথম, এটা নির্বাচন কিন্তু প্রথম নির্বাচন, আর এটা হচ্ছে প্রথম অধিবেশন। প্রথম অধিবেশন বসে 7 এপ্রিল 1973 সালে। ঠিক আছে, তাহলে নির্বাচন হয় 7 মার্চ 73, আর অধিবেশন বসে 7 এপ্রিল 73। জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। প্রথম স্পিকার। আর প্রথম নেতা, সংসদ নেতা যেটাকে বলা হয়, সেটা শেখ মুজিবুর রহমান ছিল। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান স্থগিত বা ভেঙে দিতে পারেন, এবং অভিভাবক বলা হয় কাকে? বলা হয় রাষ্ট্রপতিকে। মহামান্য রাষ্ট্রপতি হলেন এই জাতীয় সংসদের অভিভাবক, এবং তিনি চাইলে আহ্বান করতে পারেন, স্থগিত করতে পারেন, ভেঙে দিতে পারেন। রাষ্ট্রপতি হইতে হলে কত বছর বয়স লাগে? একটা প্রশ্ন। এটা হচ্ছে এই যে 35 বছর বয়স লাগে একজন রাষ্ট্রপতি হতে হলে, 35 বছর। আর প্রধানমন্ত্রী হতে হলে কত বছর লাগে? প্রধানমন্ত্রীর জন্য 25 বছর বয়স হলে হয়। ঠিক আছে, 25 বছর বয়স হলে প্রধানমন্ত্রী হতে পারে। এরপরে দেখেন, সংসদ সদস্যদের দ্বারা উত্থাপিত বিল হলো বেসরকারি বিল। প্রশ্ন আসে, সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে কি বিল বলে? বেসরকারি বিল বলে। তাহলে সরকারি বিল কোনগুলো? যেগুলো মন্ত্রী দ্বারা উত্থাপিত হয়েছে। সংসদ সদস্য হলে বেসরকারি, মন্ত্রী দ্বারা উত্থাপিত হলে সরকারি বিল। এটা গুরুত্বপূর্ণ তথ্য। জাতীয় সংসদের অধিবেশনে পরিচালনা করেন, বক্তব্য প্রদানের সুযোগ দেন কে? স্পিকার। অর্থাৎ সংসদের যে অধিবেশনগুলো হয়, এটা পরিচালনা করে স্পিকার, আর হচ্ছে বক্তব্য প্রদানের সুযোগও দেয় সে। জাতীয় সংসদে হুইপের কাজ কি? একটা প্রশ্ন। হুইপ অনেকে জানে না যে হুইপটা কি। হুইপের একটা কাজ আছে, সেটা হচ্ছে সংসদের শৃঙ্খলা রক্ষা করা। বর্তমান সংসদ ভবনের পূর্বে কার্যক্রম কোথায় হতো? বর্তমান সংসদ ভবনের পূর্বে কার্যক্রম হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। এই যে আপনার হচ্ছে শহীদ মিনারের পাশে যে হলটা, জগন্নাথ হল, এই জগন্নাথ হলে সংসদ ভবনের কার্যক্রম পরিচালিত হতো। বাংলাদেশে যে সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সপ্তম সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়, সপ্তম জাতীয় সংসদে। ওকে, পরের প্রশ্ন, সাদা কালো পোস্টার, ছবিযুক্ত ভোটার তালিকা, না ভোট চালু হয়, এটা কততম সংসদ নির্বাচনে? নবম জাতীয় সংসদে এই গুলো হচ্ছে যে গৃহীত হয়, সাদা কালো পোস্টারের ব্যাপার, তারপরে ছবিযুক্ত ভোটার তালিকা এবং না ভোট, এটা চালু হয়। পরের যে তথ্য সেটা আমরা দেখি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতিকে নিয়োগ এবং শপথ বাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এদেরকে নিয়োগ দেন এবং শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতি এবং সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি তো সবাইকে পাঠ করে, তাহলে রাষ্ট্রপতিকে পাঠ করান হচ্ছে স্পিকার। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি এবং সংসদ সদস্য এই দুইটা পদে যারা থাকে তাদেরকে শপথ বাক্য পাঠ করায় স্পিকার। ওকে, নির্বাচন কমিশনের প্রধান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণের প্রধান, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিয়োগ দিলেও শপথ বাক্য পাঠ করেন কিন্তু আবার প্রধান বিচারপতি। এই প্রশ্নটা প্রায় আসে, মানে প্যাচ লাগানোর একটা প্রশ্ন, যে নিয়োগ দেন রাষ্ট্রপতি কিন্তু শপথ বাক্য পাঠ করেন কে? প্রধান বিচারপতি। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জেনে রাখবেন। প্রধানমন্ত্রীর যে বাসভবন সেটা হচ্ছে গণভবন। গণভবনে যে 5 আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে কিন্তু সাধারণ পাবলিক গণভবনে ঢুকে গিয়েছিল। শেরে বাংলা নগরে এটা অবস্থিত, শেরে বাংলা নগরে। আর রাষ্ট্রপতির যে বাসভবন, এখানে রাষ্ট্রপতি বাস করে, সেটার নাম হচ্ছে বঙ্গভবন। এই বঙ্গভবন হচ্ছে মতিঝিল, দিলকুশা, ওই যে আপনার
গুলিস্তানের পাশেই আর কি। বাংলাদেশ প্রশাসনের স্নায়ু কেন্দ্র হলো সচিবালয়। সচিবালয় প্রশাসনের স্নায়ু কেন্দ্র, অর্থাৎ সচিবালয় থেকে যে কোনো সিদ্ধান্ত, সরকারের যে সব সিদ্ধান্ত গৃহীত হয় সচিবালয় থেকে, এখান থেকে বিভিন্ন এলাকায় সিদ্ধান্তগুলো চলে যায় আর কি। এরপরের প্রশ্ন যদি তথ্য আমরা দেখি, যাবতীয় সরকারি যাবতীয় সিদ্ধান্ত প্রথম গৃহীত হয় সচিবালয়ে। বাংলাদেশ সচিবালয় হলো আমলাতান্ত্রিক। এবার কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যেমন 120 দিন। জরুরি অবস্থার মেয়াদ 120 দিন সর্বোচ্চ। কতদিন? সর্বোচ্চ 120 দিন, অর্থাৎ যখন জরুরি অবস্থা জারি করা হবে তখন মেয়াদ থাকবে 120 দিন। আর 90 সংখ্যাটা দ্বারা বোঝাচ্ছে কি, উপনির্বাচনের মেয়াদ 90 দিন, উপনির্বাচন হলে 90 দিন মেয়াদ থাকবে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল 90 দিন। তারপরে স্পিকারের পূর্ব অনুমতি ছাড়া কোনো সংসদ সদস্য 90 দিনের বেশি সংসদের বাইরে থাকতে পারবে না। এই প্রশ্নটা প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, যে সংসদের বাইরে সংসদ সদস্য কতদিন স্টে করতে পারবেন, সেটা হচ্ছে যে 90 দিন সর্বোচ্চ। 60 সংখ্যা দিয়ে বোঝাচ্ছে কি, দুইবার অধিবেশনের মধ্যবর্তী সময় সর্বোচ্চ 60 দিন পাওয়া যাবে, অর্থাৎ দুইটা অধিবেশন, একটা অধিবেশন শেষ হয়ে আরেকটা অধিবেশন শুরু হওয়ার মাঝে সর্বোচ্চ 60 দিন গ্যাপ রাখা যাবে, এর বেশি গ্যাপ রাখার কোনো সুযোগ নাই। সংসদের যে কোরাম হয় 60 জনের, কোরাম হচ্ছে একটা সংসদ পরিচালনার জন্য মিনিমাম 60 জন সদস্য যখন হবে তখন সংসদের কার্যক্রম পরিচালিত হবে, তা না হলে কিন্তু হবে না। এরপর আছে সাধারণ নির্বাচনে 30 দিনের মধ্যে প্রথম অধিবেশন হবে। দেখেন, একটা নির্বাচন যখন হবে, এই নির্বাচনের 30 দিনের মধ্যে সংসদের অধিবেশন ডাকতে হবে, প্রথম অধিবেশন। এটা হচ্ছে নিয়ম, এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ। তো এরপর আছে রাষ্ট্রপতি যে কোনো বিল স্বাক্ষরের জন্য 15 দিন সময় পান। এই তথ্যটাও খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি যে কোনো বিল পাস করার জন্য কতদিন সময় পান? 15 দিন। সংশোধিত বিলের জন্য রাষ্ট্রপতি সময় পান 7 দিন। সংশোধিত যে বিলটা যায় সেটার জন্য 7 দিন সময় পায়। এরপরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট বা রাষ্ট্রের পদক্রম। রাষ্ট্রের বিভিন্ন প্রধান আছেন, তাদের পদক্রম কি? যেমন রাষ্ট্রপ্রধান মহামান্য রাষ্ট্রপতি, তিনি 1 নম্বরে থাকবেন। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী তিনি প্রথম ব্যক্তি। 2 নম্বর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দ্বিতীয় ব্যক্তি। তাহলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী প্রধানকে 1 নম্বরে আছে কে? রাষ্ট্রপতি। 2 নম্বরে আছে প্রধানমন্ত্রী। 3 নম্বর আছে জাতীয় সংসদের স্পিকার। 3 নম্বর হলো জাতীয় সংসদের স্পিকার। একটা বিষয় দেখেন, যখন কোনো রাষ্ট্রপতি যদি মারা যায় বা রাষ্ট্রপতির পদ শূন্য হয়, তখন স্পিকার কিন্তু এই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে। এজন্য স্পিকারের পদটা অনেক গুরুত্বপূর্ণ, তৃতীয় পদ। চতুর্থ আছে বাংলাদেশের প্রধান বিচারপতি ও প্রাক্তন রাষ্ট্রপতিগণ। প্রাক্তন রাষ্ট্রপতিগণ যখন কোনো অনুষ্ঠান হবে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, তখন কিন্তু তারা চতুর্থ সারিতে এনারা বসবেন, ঠিক আছে। পঞ্চম কি? মন্ত্রীবর্গ, বিভিন্ন মন্ত্রী যারা আছেন, চিফ হুইপ, ডেপুটি স্পিকার আছে, বিরোধী দলীয় নেতা আছে, এনারা হচ্ছে পঞ্চম ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী। আর সপ্তদশ মানে 17তম, এটা গুরুত্বপূর্ণ এর জন্য রাখা হয়েছে। 17তম আছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় অধ্যাপক, সচিব পদমর্যাদার কর্মকর্তা, এরা হচ্ছে সপ্তদশ নম্বর সিরিয়ালে আছে। তো এই ছিল আজকের জাতীয় সংসদের যে গুরুত্বপূর্ণ তথ্য। এখান থেকে একটি প্রশ্ন মাস্ট কমন পাবেন, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।